এভি সকালে ঘুম থেকে উঠে দেখে যে তার ফোনে কথা অনেকগুলো ফোন করেছিল। এভি ঘুম থেকে উঠে কথাকে ফোন করে বলে, কিরে তুই এতগুলো মিস কল দিয়েছিস? আচ্ছা তুই কি জানিস না আমি যে সকালে ঘুম থেকে উঠতে পারি না? মানে গোবরডাঙ্গা থেকেও তুই আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিস তাই না? মানে তোকেও না। এরপর কথা বলে, আচ্ছা পাচক মশাই শুনুন না, আমি বলছিলাম যে সইটা তো করতে হবে, তাই আমি গোবরডাঙ্গা থেকে গুহবাড়িতে আসছি, সইটাও করে নেব আর আপনার বউকেও দেখে নেব। এই কথা শুনে এভি হিচকে উঠে পড়ে, বলে যে বউ? তখন কথা বলে, হ্যাঁ আপনার বউয়ের সঙ্গেও আমি আলাপ করে নেব। এরপর এভি বলে, না না তোকে আসতে হবে না, আমি হয়তো কোথাও একটা তোর সঙ্গে দেখা করে নেব। তখন কথা এদিকে মনে মনে ভাবতে লাগে যে কেন পাচক মশাই এরকমটা কেন চাইছেন। তখন কথা বলে, আচ্ছা পাচক মশাই আমি তো বেরিয়ে পড়েছি আর কর্তা দাদুর জন্য একটু গুঁড়ো নিয়ে নিয়েছি। এইদিকে কথা আসবে বলে এভির চিন্তায় হিচকে উঠে পড়ে। এভি হিচকির চোটে সবাইকে তো ভালো করে বলতেই পারছে না, আর সবাই বলে, কিরে তোর এত হিচকি উঠছে কেন? তখন এভি বলে, আসলে আমার একটা মেয়ে চাই, আমার একটা মেয়ে লাগবেই। তখন এদিকে অঙ্কিত মেয়ের ডেসক্রিপশন লিখতে বসে পড়ে, বলে যে হাইট ওয়েট আর ফর্সা নাকি কালো, কিরকম মেয়ে লাগবে আমাকে বলতো। তখন এভি বলে, না না আসলে মেয়ে নয়, বউ লাগবে, একটা বউ লাগবে। আর এইদিকে এভির মা এসে বলে, কিরে বউ থাকতে কথা তো আছে, বউ থাকতে আবার বউ লাগবে কেন রে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তখন এভি সবাইকে স্পষ্ট করে বলে যে আরে বাবা, গোবরডাঙ্গা থেকে কথা এক্ষুনি আসছে, 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে, এখন আমি বউ কোথা থেকে পাই? তখন অঙ্কিতের মাথায় একটা আইডিয়া আসে, বলে যে বউ পেয়ে গেছি। তখন প্রত্যেকে দেখিয়ে বলে, বউ তো ফর্সাও আছে। এরপর প্রত্যেক বলে, এই না না এইসব একদম হবে না, আর আমি বউ সাজবো, তাও আবার বিগ ব্রো এর, হয় নাকি? আমার তো গোপ আছে। তখন অঙ্কিত বলে, তাহলে কি হলো, তুই গোপটা কেটে ফেল, তাহলে তো হয়ে যাবে। এরপর প্রত্যয় বলে, না না সবাই এক একটা শয়তানের দল, আমি এখান থেকে চলে যাচ্ছি। এমন সময় ঋতু চলে আসে। এরপর ঋতুকে দিয়ে কাজটা সারানোর জন্য সবাই ঋতুকে বলে, ঋতু বলে, কোনো চাপ নেই, আমি তোমাদের দলেই আছি, আর প্রত্যয় সরকারের গোপের জিম্মেদারি এখন আমার উপর। এরপর এদিকে দেখা যায় প্রত্যয় যখন সেলুনে যায় তার দাড়িটা কামাতে, তখনই সেখানে ঋতুও পৌঁছে যায় এবং ঋতু গিয়ে প্রত্যয়ের দাড়িটা কামিয়ে দিতে লাগে। এরপর প্রত্যয় বলে, বাহ নিতাই, তুই হাতেটাতে কোনো ক্রিম টিম মাখিস নাকি, বাস একেবারে মাখনের মতো। আর তখনই হঠাৎ করে আয়নার মধ্যে প্রত্যয় ঋতুকে দেখতে পায়, বলে যে এ কি আপনি? এরপর ঋতু বলে, হ্যাঁ আমি করে দিই। তখন প্রত্যয় বলে, কি? তখন ঋতু বলে যে এই তো আপনার দাড়িটা সারিয়ে দিই। তখন প্রত্যয় বলে, আপনি জিজ্ঞেস করছেন কেন, আপনি দিন না। আর এই সুযোগে ঋতু প্রত্যয়ের গোপটাও কেটে ফেলে। আর যখনই আয়নায় প্রত্যয় এই জিনিসটা দেখে, তখনই নিতাইয়ের উপর চেঁচাচেঁচি করতে লাগে, চিৎকার করে বলে যে তুই আমার গোপটা কি করেছিস, আমার গোপটা এনে দে। এইদিকে ঋতু বলে, ওর কোনো দোষ নেই, আর আমি যা করেছি আমি দোষ করেছি। এদিকে দেখা যায় কথাও বাড়িতে চলে আসে। কথা আসার পর মনে মনে বলে যে এই প্রথম এই বাড়িতে ঢুকতে এতটা অপরিচিত লাগছে, এতটা পরপর ভাব হচ্ছে। এরপর কথাকে দেখে সবাই বলে, কথা মা তুমি এসেছো? তখন কথা বলে, হ্যাঁ আসলে দেরি করে তো আর লাভ নেই, সইটা তো করতেই হবে, আর তার সাথে ভাবলাম যে পাচক মশাইয়ের হবু বউয়ের সাথে দেখাটাও করে নেব আর বন্ধুত্বটাও সেরে ফেলবো। এদিকে কথা যখন এভির দিকে তাকিয়ে থাকে, তখন কথা মনে মনে বলে যে তুমি কাকে দেখছো, সে তো আর তোমার নেই। এরপর কথা বলে, ওনার সাথে তো আর আমার কোনো যোগাযোগ থাকবে না, তোমরা আমার সাথে কথা বলবে তো? কথা মনে মনে বলে যে ওই গোবরডাঙ্গার বাড়িটা না বড্ড ফাঁকা লাগে। এইদিকে কর্তা দাদু আর কর্তা দিদাকেও নাটকের ভাগ করে নেয়, বলে যে কয়েকদিন কিন্তু তোমাদের এই নাটকটা করে যেতেই হবে, বেফাস যেন কিছু বলে না দাও। আর এইদিকে কোথা থেকে বউ জোগাড় করবে সেটাই ভাবতে লাগে, কারণ কথা তো এসেই পড়েছে। আগামী পর্বে দেখা যায় প্রত্যয় এখনো আসেনি, আর অন্য বউ কোথা থেকে জোগাড় করবে সবাই সেটাই ভাবছিল। আর তখনই কথা সেখানে এসে পড়ে।